আপনারা জানেন যে আমাদের সকালেই ফ্লাইট ছিল, কিন্তু সব ক্যান্সেল হয়েছে। কাজেই সব প্রোগ্রামে প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক, যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে, ইন্ডিয়ান এম্বাসি, সেই জন্যই আমাদের যেতে হচ্ছে। বাট খুব হেক্টিক হয়ে গেল। মাত্র 4টে দিন মাঝে টাইম থাকবে, তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে। এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো, আমরা সকালে এসে পৌঁছবো দুবাই থেকে সন্ধ্যেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে। সুতরাং দুটো দিন যাতায়াতে, ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক। সকলে ভালো থাকবেন। আমি বাংলার মামাটি মানুষ সকলকে বলবো, আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন। আমরা জাস্ট 4-5 দিন থাকবো না, কিন্তু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে। কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আওয়াজটা শুনতে পাচ্ছি না। কোথায় পাবেন এরকম সিএম? এত সুন্দর, লন্ডন যাচ্ছেন, এমন ভাবে বলছেন যে নিজের বাড়ির ছেলে মেয়েকে বললেন ভালো থাকবেন, আমি যোগাযোগে থাকবো, কোনো অসুবিধা নেই। একটুখানি গন্ডগোল হয়ে গেল, সব ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমি দেখে নেবো, আমার লন্ডনে বিজনেস মিটিং আছে। এই যে সহজ সরল ব্যাপার, আপনারা জানেন এই যে বিজনেস মিটিং এর কথা মমতা ব্যানার্জি এত সুন্দর করে বোঝালেন আপনাদেরকে, এই যে ফ্লাইটের টাইম, ডাইরেক্ট ফ্লাইট নেই, সমস্ত কিছু বললেন। কিন্তু ম্যাডাম কি এটা বললেন যে আমি কোবরা বিয়ারের ফাউন্ডারের সাথে লন্ডনে মিটিং করার আগেই আমি আমাদের বিধানসভায় একটা সংশোধনী বিল এনেছি, একটা নতুন বিল পাস করিয়েছি, যে বিলের মাধ্যমে আর মদের দোকানে রেড পড়বে না, এবার মদের দোকানে মহিলাদের থাকাটা লিগ্যাল। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি। আমি প্রচুর বিল পাস এবং বিলের সংশোধনের ব্যাপারে শুনেছি। আমি ইম্পর্টেন্ট বিল শুনেছি, লাইক ওয়ান নেশন ওয়ান ইলেকশন। আমি রিজার্ভেশন বিল সম্পর্কে শুনেছি। আমি কাশ্মীরের আর্টিকেল 370-35A সম্পর্কে শুনেছি। সমস্ত বিলের সংশোধন সম্পর্কে আমি শুনেছি, কিন্তু আমি কোনোদিন শুনিনি যে এরকমও হতে পারে এটা এতটা ওপেন ভাবে। বাংলায় বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট 1909 অর্থাৎ 1909 আইন অনুযায়ী নতুন সংশোধন আনা হয়েছে এই বিলে। মানে আইন তো ছিল, এই বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট 1909, যেটাকে 1909 বলা হচ্ছে, এই আইন তো ছিলই, কিন্তু নতুন করে সংশোধন আনা হয়েছে। সংশোধনের মধ্যে রয়েছে যে আর মহিলাদের মদের দোকানে থাকতে কোনো আপত্তি নেই, কারণ দিদি নাকি কোন রকম বৈষম্য আর মেনে নিতে পারছেন না, এই মহিলা পুরুষের মধ্যে ভেদাভেদ চলবে না, তাই লিগ্যাল করা হলো মদের দোকানে মহিলাদের কাজ করাকে। ভাবতে পারছেন কতটা উন্নত দূরদর্শিতা? এক দূরদর্শিতা আমরা দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্টের, যেখানে টার্গেট ছিল নাকি ডিলিমিটেশন হতে পারে 2026-এর আগে হবে বলে নিউ পার্লামেন্টের সিট সংখ্যা করা হলো 900টা। অর্থাৎ যতই লোকসভার সিট বাড়ুক না কেন, যাতে কোনো এমপিদের বসতে অসুবিধা না হয়, এটা ছিল এক দূরদর্শিতা। আর এক দূরদর্শিতা হচ্ছে আমাদের রাজ্যের, যে একের পর এক কোম্পানি মোটামুটি কলকাতা থেকে হাত ঝেড়ে ফেলেছে, গুটিয়ে গেছে, আর কেউ নেই। এসবিআই আর একটা দফতরও, যেটা জিএমইউ দফতর, সেটাও মোটামুটি গোটাতে চলেছে। সুতরাং এবার আমাদেরকে ইনকাম করতে হলে মদের দোকান থেকে করতে হবে। তাই নতুন বিল, যেখানে শুধুমাত্র মহিলাদেরকেই যে লিগ্যাল করা হলো তা নয়, এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে অস্থায়ী যে মদের লাইসেন্স দেওয়া, সেটার মেয়াদও নাকি বাড়িয়ে ফেলা হলো। উদ্দেশ্য বেশি নয়, উদ্দেশ্য দিদির মাত্র দুটো। এক হচ্ছে যে এই বৈষম্যতার মেনে নিতে পারছেন না, মদের দোকানে মহিলারা কেন কাজ করবে না ভাই? মদের দোকানই তো হচ্ছে যে ছেলে মহিলা সব একত্রিত হয়ে কাজ করবে, তো মহিলারা অ্যালাউড, মদের দোকানে কোনো সমস্যা নেই, প্রথম। আর দ্বিতীয় হচ্ছে এই বেঙ্গল এক্সাইজ অ্যাক্টকে আধুনিক করা। এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট সিআরপিসি, ইন্ডিয়ান পিনাল কোড আইপিসি তে সংশোধন এনেছেন, বিএনএস, তো দিদিরও কিছু করতে লাগবে। তাই তিনি বুঝলেন যে এই যে আধুনিকরণ করা চলছে, তাহলে আমাদেরকে তো মদের ব্যাপারটাও দেখতে হবে, এখানে আধুনিকরণ করতে হবে। আর পুলিশের ডান্ডায় মহিলারা ভয় পাবেন না। আর মদের দোকানে এই যে অন ক্যাটেগরিজ মদের দোকান যেগুলিকে বলা হচ্ছে, মানে এই সমস্ত মদের দোকান হচ্ছে আপনারা বসে মদ খেতে পারবেন, তো সেই সমস্ত জায়গায় আর পুলিশ এসে রেড করে এই মহিলাকে পেলাম, এটা আর হবে না, এটা লিগ্যাল।
মহিলারা সেখানে নর্মালি কাজ করবে, যাই কাজ করুক না কেন, পুলিশ গেলেই তো আমরা কাজ করছি কর্মরত, কোনো সমস্যা নেই। সিরিয়াসলি আপনাদেরকে জানাচ্ছি, এটা কিন্তু ভীষণ বাজে হচ্ছে আমাদের বাংলার সাথে। এটা বিশাল বাজে একটা ব্যাপার, যেখানে জেনারেশনকে চাকরি, স্থায়ী চাকরি থেকে বঞ্চিত রেখে এটা কি, কোথায় ঠেলে দিচ্ছে জেনারেশনকে? করছে এটা আমাদের রাজ্য সরকার করছে। রাজ্য সরকার আর কি করছে? রাজ্য সরকারের বেশি কিছু মাথা ব্যথা নেই। রাজ্য সরকারের বিষয়টা আমি ভালো করে ক্লিয়ার করে দিই। কলকাতা মোটামুটি যা দাম ছিল, কলকাতার যা গুরুত্ব ছিল, তা মোটামুটি শেষের দিকে, আর নতুন করে কিছু নেই। যেখানে এসবিআই এর আরেকটা দফতর, যেটাকে গ্লোবাল মার্কেটিং ইউনিট বলা হচ্ছে, যেখানে বিদেশি মুদ্রার কেনা বেচা এবং বিশ্বজুড়ে বিদেশি মুদ্রার এই যে লেনদেনের হিসাব রাখা হতো, এই যে এত ইম্পর্টেন্ট কাজ যেগুলো করা হতো গ্লোবাল মার্কেটিং ইউনিটে, সেটাও কলকাতাকে টাটা বলে মুম্বাই শিফট হচ্ছে। বলছে এখানে থেকে আর লাভ নেই, চলে যাব। যে কারণে এই নাগরিক মঞ্চের দিক থেকে রাষ্ট্রপতিকে চিঠি লেখা হয়েছে যে দেশ বাঁচাও, ব্যাংক বাঁচাও, রাজ্য বাঁচাও, ব্যাংক বাঁচাও। তারা চাইছেন যে কোনোভাবে যেন এই জিএমইউ অর্থাৎ গ্লোবাল মার্কেটিং ইউনিট, এই যে এসবিআই দপ্তরের একটা দপ্তর, এটা যেন কোনোভাবে না যায়। কারণ তার দুটো কারণ হচ্ছে, ফার্স্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ, রাজ্যের আর্থিক দিক থেকে আরো ক্ষতিগ্রস্ত হবে, যেটা রাজ্য সরকার ভাবছে না। রাজ্য সরকার ভাবছে না। আর সেকেন্ড হচ্ছে যে 70 জনের কাছাকাছি কর্মীরা চাকরি হারাবে, এটাও রাজ্য সরকার ভাবছে না। রাজ্য সরকার ভাবছে যে কিভাবে আমি এই মদের দোকানে মহিলাদেরকে বসিয়ে কাস্টমারকে অ্যাট্রাক্ট করবো, এইদিকে রাজ্য সরকারের ফোকাস। তার রাজ্যকে দেখে কিভাবে অন্য ইন্ডাস্ট্রি আসবে, এদিকে ফোকাস না। তিনি ব্যবসায় ফোকাস করছেন, কারণ তার টাকা চাই, এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এখানে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে স্টেট ব্যাংকের প্রাক্তন চেয়ারপারসন, যার নাম হচ্ছে অরুন্ধতী ভট্টাচার্য, তিনি খুব কষ্ট করে এই ব্রাঞ্চ এনেছিলেন এসবিআই এর। আর এক হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে আসতে না আসতে প্রথমে গেট আউট করে দিলেন টাটাকে, বললেন তুমি কলকাতায় কি বসবে, তুমি তো আগে গুজরাট যাও, এখানে তোমার থেকে লাভ নেই। তারপরে সরকারে আস্তে আস্তে রোজ ভ্যালি থেকে শুরু করে এই যে সারদা নারদা কত কি, একের পর এক ইন্ডাস্ট্রি গোটাতে থাকলো, গোটাতে গোটাতে শেষ পর্যন্ত এই যে গ্লোবাল মার্কেটিং ইউনিট, এটাও গুটিয়ে যাচ্ছে। আর তার মাঝখানে এই সেন্ট্রাল অ্যাকাউন্ট অফিস, এই যে কর্পোরেট অফিস, স্টেশনারি বিভাগ, মোটামুটি সব গুটিয়ে গেছে, সব কলকাতা থেকে কেটে পড়েছে। দিদির একটুকু ঘুম ভাঙেনি যখন এটা জানতে পেরেছেন যে ওনার পুলিশ প্রশাসন বলেছেন যে আইপিএল আর রামনবমী যেটা আমাদের রাজ্যে হবে, সেখানে আমরা প্রোটেকশন দিতে পারবো না। তাই রাজ্য সরকারের দূরদর্শিতা ভাবুন, বলছেন আইপিএল গুটিয়ে যাক, আইপিএল আমাদের রাজ্যে দরকার নেই, রামনবমীতে আমাদের প্রোটেকশন দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। রামনবমীতে যুদ্ধক্ষেত্র হতে চলেছে, ওটা বেশি ইম্পর্টেন্ট না? আইপিএল এ রাজ্যের যে ইকোনমি বুস্ট হবে, বাইরে থেকে লোকজন আসবে, তারা যে কলকাতায় ঘোরাফেরা করবে, বা এই যে ক্রিকেট প্রেমীরা আমাদের রাজ্যে রয়েছে, যাদের একটা ইন্টারেস্ট যে আইপিএল হচ্ছে, আমরা ইডেন গার্ডেনে যাবো, দরকার কি? মদ খাও, ডিএল লটারি কাটো, আবার কি চাও তোমরা? আইপিএল করছো। রাজ্যর মানে রাজকোষকে নিয়ে আমি ভাবি না তো তোমরা কেন ভাবছো? আমি ভাবি না তো। শেষ পর্যন্ত সৌরভ গাঙ্গুলি, যিনি বলেছিলেন যে স্টিলের ব্যবসা করবেন, যাকে 1 টাকা দিয়ে জায়গা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্টিলের ব্যবসা তো হলো না। শেষ পর্যন্ত দিদি কোবরা বিয়ারের ফাউন্ডারের সাথে যাচ্ছেন মিটিং করতে, তার আগে বিল পাস। তো সৌরভ গাঙ্গুলি দেখলেন যে এটা ঠিক হচ্ছে না আমাদের রাজ্যে, তিনি হস্তক্ষেপ করলেন। হস্তক্ষেপ করে কলকাতা পুলিশ আর শীর্ষ আধিকারিকদের সাথে বৈঠক করছেন, বিচার করছেন যে এই যে আইপিএল ম্যাচটাকে জেনে বুঝে রাজ্য সরকার এবং প্রশাসনরা দায়িত্ব নিয়ে গুয়াহাটি পাঠিয়ে দিচ্ছে, সেজন্য গুয়াহাটি না যায়, আমাদের রাজ্যে ইডেন গার্ডেনেই যেন হয়। রাজ্যের যারা সমস্ত ক্রিকেট প্রেমীরা আছে তারা যেন এনজয় করতে পারে। আর তার পাশাপাশি এটাতে এই আইপিএল হওয়া মানে ভাই টাকা পয়সা আসবে, যেটা রাজ্য সরকারের ভাবার কথা ছিল, সেটা সৌরভ গাঙ্গুলি ভাবলেন। শেষ পর্যন্ত সে ভাবলেন তো, তাই এখনো নিশ্চিত না, কিন্তু জানা যাচ্ছে যে এই বিষয়টাকে নিয়ে পুনর্বিবেচনা করছেন প্রশাসন আমাদের, আর ভাবনা চিন্তা করছেন যে আইপিএলটা করা যাবে কিনা। তো এই তো হচ্ছে বিজনেস, এই তো হচ্ছে বিজনেসের প্ল্যানিং। সেখানে আমরা খামোখায় রাজ্য সরকারকে দোষ দিই, খুব সাদা সিধা মেন্টালিটি। তিনি ভাবছেন যে এই যে ফ্লাইট নেই ডাইরেক্ট, কত গন্ডগোল, অত অসুবিধার মধ্য দিয়ে দুবাই হয়ে যেতে হচ্ছে। ভাবুন, বিপদ পেছন ছাড়ে না, যেখানে নামার কথা ছিল লন্ডনে, সেখানেও আগুন লেগে গেছে। যাই হোক, দিদি ঘুরে আসুক সুস্থভাবে, এটাই চাই। বাকি আমরা দেখি এই সমস্ত বিল পাস সংশোধন আর কি করেন। বিলও পেশ করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বাজেটও দিয়েছিলেন তিনি। দেখা যাক এবার রাজ্যের কি হয়। বাকি আপনারা বুদ্ধিমান, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানেই এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।